মানুষ রত শ্রীধামরা কান্দি আজি নব যুগে আনন্দ ভব ওরা কান্দি নব যুগে আনন্দ ভব শ্রীধাম ওরা কান্দি নব যুগে আনন্দ এলো প্রপঞ্চের এই মঞ্চ পরে প্রপঞ্চের এই মঞ্চ পরে প্রপঞ্চিত মানুষ রত ওরা কান্দি নব যুগে আনন্দ ভব শ্রীধাম ওরা কান্দি নব যুগে আনন্দ আর রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি ওই নদিয়াতে গৌর হরি আমার আসল হরি কই রাম হরি নারায়ণ হরি দেখো কৃষ্ণ হরি ওই আর নদিয়াতে গৌর হরি আমার আসল হরি কই মিলে সকল হরি এই হরিতে এলো ভুবার হরিতে সকল হরি আর উঠো যে উঠো তরিতে আর উঠো যে উঠো তরিতে বয়ে যায় শুভ লগন ওরা কান্দি নব যুগে আনন্দ ভব শ্রীধাম ওরা কান্দি নব যুগে আনন্দ ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য গৃহে আমার ঈশ্বর উপস্থিত দিনহীন পতির জনে সে ধনে বঞ্চিত ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য গৃহে ঈশ্বর উপস্থিত আর দিনহীন পতিত জনে সে ধনে বঞ্চিত আর পতিতকে যে নাহি তারে পতিত পাবন বলবো কেন আরে বাধা সবার প্রাণের তারে আরে বাধা সবার প্রাণের তারে হরিচাঁদ পতিত পাব আনন্দ ভব শ্রীধাম ওরা কান্দি নব যুগে আনন্দ আমার শিষ্য এত বড় একটা বলদ কথা বলেছে ওরে জন্মাই আমি মরিছি আমাকে বলে গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন কেন তারে বলবা কেন তার মানে আমার বাবা যদি বিয়ে ফাঁস করে আমি ফাঁস করতে পারবো না কথা তাই আসে না হ্যাঁ মানে ওই বাড়ির ওই ছেলে উকিল হইছে আমার ছেলে উকিল হতে পারবে না আরে পতিত পাবনের কাজ যদি সে করে থাকে তাহলে হবে না সে বলো দিয়ে কথা কও বলদ মার্কা কথা আগে ভালো করে বুঝবা কি বলেছে আপনাদের এই যে গাংনাপুরে একটা রোড আছে দেখেছেন গাংনাপুর তো সবাই চেনেন তাই না
গাংনাপুরের চাকদা থেকে একটা বাস ছাড়ে, 32 নম্বর বাস। চাকদা থেকে ছেড়ে গাংনাপুর হয়ে এরলি আশমালি হয়ে নাটাবাড়ি সিন্দ্রানি। তা চাকদা থেকে এক বুড়ি বয়স প্রায় 80 বছর, চাকদায় ডাক্তার দেখাইয়ে ওই বাসে উঠিছে। বাসে উঠে কন্ট্রাক্টরে করছে, বাবা ওই গাংনাপুর আসলে কিন্তু আমার একটু বলবা, গাংনাপুর যখন আসবে আমারে বলবা। ঠিক আছে। এখন গাড়ি চাকদা থেকে যেই সেরেছে, এরপরে বিষ্ণুপুরের ভিতর দিয়ে তো আসবে। তা যখন 2 মিনিট কেবল গাড়ি চালাইছে ড্রাইভার, এর ভিতরে বুড়ি ওই কন্ট্রাক্টরের এই করছে, সে গাংনাপুর আইছে। 2 মিনিট গাড়ি চালাইছে, এখন করছে তুমি কি পাগল হইছো নাকি? এখনো দেরি আছে গাংনাপুর, চুপ করে বসো, নামাই দিবানি। এরপরে আবার 2 মিনিট পরে আবার জিজ্ঞেস করছে, এই গাংনাপুর আইছে? এখন বারবার যেই জিজ্ঞেস করতেছে, ওই কন্ট্রাক্টর তো রাগিয়ে গেছে, সাথে প্যাসেঞ্জার যে কয়জন ছিল সব রাগিয়ে গেছে। এই বুড়ির জন্য তো সুস্থ হয়ে বসা যাবে না। এখন ওই কন্ট্রাক্টর সহ প্যাসেঞ্জার সহ সবচেয়ে করছে, এই বুড়ি চুপ কর, চুপ, কথা বলবি না, গাংনাপুর আসলে করে নামাই দেবে, একটা কথাও বলবি না। বুড়ি সবাই যখন দাবত দেশে চুপ করে বসে রয়েছে, আর নড়ে চড়ে না। কিন্তু ভাগ্যের কাজ ভাগ্যে করে, মানুষ নামতেছে উঠতেছে, গাংনাপুর ছাড়াইয়ে এরলি বাজার চলে গেছে, ওই বুড়িরই নামাই নাই, ওই বুড়িরই আর নামাই নাই। গাংনাপুর ছাড়াই এরলি বাজার চলে গেছে। এখন ওই প্যাসেঞ্জার যে কয়জন ছিল, এখন তো সে ভাই বুড়িরই নামানি হয়েছে। এখন দেয় সেই বুড়ি বসে রয়েছে ঘোমটা নিয়ে। এখন ওই প্যাসেঞ্জারটা চেতিছে ওই কন্ট্রাক্টরের পরে, বুড়ো মানুষ কতবার শেষালো, গাংনাপুরে নামাবি, নামালি নে কেন? এরলি বাজার নিয়েছিস, গাড়ি ভিড়োয়া, গাড়ি ভিড়োইয়ে আবার গাংনাপুরে নিবি, ওই বুড়িরই নামাবো, কারণ আমরাও তো সেটিছিলাম। গাংনাপুরি নামাবো, তারপরে আমরা সিন্দ্রানি যাব, আগে বুড়িরই নামাই। আর কি করবে, ওই প্যাসেঞ্জারের গুতোয় গাড়ি ওই এরলি বাজারতে আবার ঘুরোইছে, বাস ঘুরোইয়ে গাংনাপুর আনিয়া ওই কন্ট্রাক্টর বুড়িদের কষে, বুড়ি এই গাংনাপুর আইছে, নাম। কষে কেন আমি নামবো কেন? কষে কেন তুই কলি না এই গাংনাপুর আসলে আমারে কইও এই যে গাংনাপুর আইছে? কষে আমি কি নামার জন্য কইছে নাকি? ডাক্তারবাবু কইছে চাকদাতে বাসে উঠবা, গাংনাপুর যাইয়া তুমি একটা ওষুধ খাবা। এখন তো আমি ওষুধ খাবো একটা। কোয়াও দেহি কন্ট্রাক্টর আর আছে, কষে জল থাকলে জল দে, একটা ওষুধ খাই। আগে বাবা ভালো করে তোমার বুঝতে হবে, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য গৃহে হরি উপস্থিত, কিন্তু দিনহীন পতিত জনে সে ধনে বলছে। পতিতকে যে নাহি তারে তারে পতিত পাবন বলবো কেন? যে পতিতকে কোনোদিন উদ্ধার করে না, সে কখনো পতিত পাবন হতে পারে না। তার মানে কি, গ্রাজুয়েশন কমপ্লিট সেই করতে পারে যে গ্রাজুয়েশন করেছে, তাই না? এই জন্য বিজয়বাবু তার গানে বললেন, হা হা হা, আর ধর্ম রাজ্যে জাতি কুলমান গৌরবের বিচার ঘুচাইয়ে দিলেন ঠাকুর আমার অন্ধ সংস্কার। এবার জাতি ধর্ম নির্বিশেষে শ্রীধামে শ্রীনামে এসে, আর জাতি ধর্ম নির্বিশেষে শ্রীনামে শ্রীধামে এসে মহোৎসবের পরিবেশে, আর মহোৎসবের পরিবেশে মহাপ্রসাদ করে গ্রহণ। আনন্দ
বলে এসো সবে বিশুদ্ধ মতে, মহাজন দেখাইয়ে দিল চলো সেই পথে। পাগল বিজয় বলে এসো সবে বিশুদ্ধ মতে, আর মহাজন দেখাইয়া দিল চলো সেই পথে। পাগল বিজয় সরকার বললেন, বিজয় বলে এসো সবে বিশুদ্ধ মতে, মহাজন দেখাইয়া দিল চলো সেই পথে। বিজয়বাবু আপনারা জানেন, বিজয়বাবু আগে ছিল সত্য ধর্ম। প্রশ্ন করেছে না যে তুমি বৈষ্ণব ছিলে, তাহলে তুমি কি কারণে মতুয়া হলে? এ বাবা কথা বলো না, কথা বলো না, কোনো অসুবিধা আছে না? কথা বলো। বিজয়বাবু প্রথমে সত্য ধর্মে ছিলেন। সত্য ধর্মে থেকে, সত্য ধর্ম হচ্ছে নিরাকার ভজন। নিরাকার ভজন করতে 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 বিজয়বাবু বুঝলেন যে নিরাকার ভজনে আনন্দ পাচ্ছেন না। তখন উনি কি করলেন? সত্য ধর্ম ত্যাগ করে উনি পরম বৈষ্ণব হলেন। এই জন্য ওনার গান লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে রাম, নামে সব দুঃখ তাপ যাবে দূরে, গাওরে এই নাম অবিরাম। উনি লিখলেন, কালার প্রেমে এত জ্বালা সখী আগে জানি না, তারে ভালোবেসে কাঁদতে হবে আমি ভাবি নাই কোনোদিনে, কালার প্রেমে এত জ্বালা সখী আগে জানি না। প্রশ্ন একদম খারাপ করে না, আমাকে বলে যে তুমি বৈষ্ণব ছিলে তাহলে মতুয়া হলে কেন? বাবা, আমি প্রথম সত্য ধর্ম থেকে নিরাকার ভজনটা আমার ভালো লাগে। পরবর্তীতে যখন আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলাম, বৈষ্ণব ধর্ম বিজয়বাবু গ্রহণ করার পরে যখন উনি দেখলেন একমাত্র ভজন হচ্ছে কোথায়? বৃন্দাবনে। সব থেকে শ্রেষ্ঠ ভক্তকে শ্রীমতী রাধারানী। রাধারানীকে ভাবতে ভাবতে তখন শাস্ত্রগ্রন্থ পড়ে দেখলেন বিজয়বাবু, ওই বৃন্দাবনের যিনি কৃষ্ণ এবার নদিয়ায় গৌরাঙ্গ হয়ে এসেছে। কোথায় পেলেন? আপনারা পড়ে দেখবেন, চৈতন্য চরিতামৃত পরিষ্কার ভাবে লিখেছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি পরিষ্কার ভাবে লিখেছে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি রাধার সঙ্গে মিলিত হয়ে, রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলি হয়েছে শ্রী গৌরাঙ্গ, আসলো কিন্তু নদিয়ায়। এখন নদিয়ায় যখন লীলা করেছে মহাপ্রভু, উনি পূর্ণভাবে লীলা করতে পারেন না। মহাপ্রভুর অন্তর্ধান শ্রীমৎ তারক গোসাই লিখলেন একটা কলমে যে জগন্নাথের সঙ্গে মহাপ্রভু বিলীন হয়ে গেল। সত্য কথা কিনা? মহাপ্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেল। তার মানে সম্পূর্ণ লীলা উনি প্রকাশ করতে পারে নাই। কিন্তু মহাপ্রভু যদি সঠিকভাবে ধর্ম দিতে পারত, হরিচাঁদ ঠাকুর আসার কোনো দরকার ছিল না। একমাত্র জগৎ সংসারে যতগুলো অবতার এসেছে, মহাপ্রভুর মতো দয়াল জগতে হয় না। হরিনাম করতে করতে চোখের জলে ভেসে ভেসে মহাপ্রভু গান করেছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে, হরি হরি বল। মহাপ্রভু পূর্ণভাবে যখন ধর্ম দিতে পারল না, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? মহাপ্রভু যখন পূর্ণভাবে ধর্ম দিতে পারলেন না, ওই মহাপ্রভু বললেন আবারও ক্ষেতরে গিয়ে জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস নরোত্তম রূপে। কিন্তু সেই জায়গায় কলির মায়ায় ওই প্রেম শুষ্ক হয়ে গেল। মহাপ্রভু নিজে বললেন, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন পরিষ্কারভাবে মহাপ্রভু বলেছে কি, বারে বারে অবতারের নাহি প্রয়োজন, শ্রী হরি ঠাকুর তাই পূর্ণ সনাতন। আমার হরিচাঁদ ঠাকুর আসলো কেন? এই মহাপ্রভু দেখলেন পূর্ণভাবে ধর্ম দিতে পারেন নাই, তাই এই মহাপ্রভুই হরিচাঁদ হয়ে এসেছে। আমি যখন শাস্ত্রগ্রন্থ পড়ে দেখলাম যে নদিয়ার
নবদ্বীপের যে মহাপ্রভু তিনি হরিচাঁদ হয়ে এসেছেন জগৎ সংসারে। আমি আরেকটু ভাবে বোঝানোর চেষ্টা করি। আমার বাড়িটা কোথায়, আমি গণপতি সরকার হয়ে কথাটা বলছি। আমার বাড়ি হচ্ছে বনগা হেলেঞ্চা বাগদা যে লাইনটা আছে দত্তফুলিয়ার লাইন, ওখানে আমার গ্রামের নাম হচ্ছে সোয়াটিয়া। তা ওখানে থাকি। এখন এখানের আসরে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় আজকের দিনে এখন, আচ্ছা সোয়াটিয়া গেলে আমারে পাবে নাকি? সোয়াটিয়া গেলে না, কোথায় গেলে পাবে? আমি প্রেজেন্ট এই জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে বৃন্দাবনে যে গৌরাঙ্গ মহাপ্রভু উনি যদি হরিচাঁদ হয়ে উরাকান্দি আসে, তাহলে এখন নবদ্বীপে গেলে উনারে পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? এখন কিন্তু নবদ্বীপে গেলে মহাপ্রভুকে পাওয়া যাবে না। তার মানে শ্রীমৎ অশ্বিনী গোসাই লিখলেন মুরাকান নবদ্বীপ শূন্য নদিয়ায় কি ফল পাবো। কারণ গণপতি সরকারের এখন সোয়াটিয়ে গেলে পাওয়া যাবে না। গণপতি সরকার প্রেজেন্ট এই জায়গা দাঁড়িয়ে আছে। তার মানে কি মুরাকান নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো? ও সে নদিয়ার চাঁদ এই হরিচাঁদ, অর্থাৎ যে গৌরাঙ্গ মহাপ্রভু এবার হরিচাঁদ হয়ে। আচ্ছা আপনারা বলেন এখন কি আমি নবদ্বীপ যাব না উরাকান্দি যাব? উরাকান্দি। তাহলে উরাকান্দি যদি যাই, তাই বিজয় বাবু প্রথমে সত্য ধর্মে ছিলেন, এরপরে বৈষ্ণব বলেন। এবার কি বৈষ্ণব হবেন না উরাকান্দি গিয়ে হরিভক্ত হবে? হরিভক্ত হবে। এই জন্য বিজয়বাবু দেখলেন আমি যে মহাপ্রভুর বৃন্দাবনের ভজন করছি সেই মহাপ্রভু আর নদিয়াতে নাই। তিনি ওই রূপ ছেড়ে কলিজীবের জন্য মনে করলেন বিবেচনা, এইভাবে বারে বারে অবতার আমি হব না। এখন ক্ষীরোৎসাহী হয়ে বুদ্ধ লীলা করবো উরাকান্দির বাজারে। সেখানে ভক্তগণ মিলে হরিনামের প্রেমের বন্যায় ভেসে ভেসে তখন আমরা সেই হরিনাম বিতরণ করব। পরিষ্কার জবাব। আমি কেন মতুয়া হলাম বোঝা গেল বাবা? একদম পরিষ্কার কথা। আমি কেন মতুয়া হলাম আমি জানি, শাস্ত্রগ্রন্থ আমি পড়েছি, আমি দেখেছি। নবদ্বীপের যে নিত্যানন্দ তিনি হয়েছেন মহানন্দ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হরিচাঁদ হয়ে এসেছেন। তাই আমি সকল কিছু ছাড়ি, আমি উরাকান্দি গিয়ে হরিনাম করে মতুয়া হয়েছি। এই জন্য বলেছে উরাকান্দি হচ্ছে সহজ সরল বিশুদ্ধ মত। এই জন্য বিজয় সরকার গানে বললেন পাগল বিজয় বলে এসো সবে বিশুদ্ধ মতে, আর মহাজন দেখাইয়া গেছে চলো সেই পথে। এই মহাজন সাধক বৃন্দ দেখালো তার সোনার ছন্দ। এই মহাজন এই মহাজন সাধক বৃন্দ দেখালো তার সোনার ছন্দ। আর কলক তারক মহানন্দ, আর কলক তারক মহানন্দ, আর মৃত্যুঞ্জয়ার হীরাম। মনরে একবার হরিবল হরিবল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই তেজিয়ে বিষয় বাসনা করো ক্লেশনা সার। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পার। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম করিব ধারণ। যেভাবেতে প্রশ্নপত্র সমাজে করেছে পত্র, আমি এক এক করে ধরে ধরে তার সূত্র দিব সমাধান। সে হয়েছে রসিক সরকার, আমাকে দিয়েছে বিজয় সরকারের ভার। কিছু প্রশ্ন করেছে আমার গোচর, আপনারাও শুনলেন সর্বজন। কিন্তু বাবা তোমাকে করি মানা, গুরুদেবের কাছে প্রশ্ন করা যায় না।
গুরুদেবের কাছে প্রথমে জিজ্ঞাসা করতে হয়, গুরুদেব আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমার একটু জবাব দাও। কিন্তু বেশি মুস্তান হয়ে গেলে, বেশি বুঝে গেলে কিন্তু তখন বোঝার কিছু থাকে না। কি বলবো আপনার দিকের ধারে ছোট্ট একটা কথা মনে পড়ে, না বললে হবে না। ওই যে কিছু কিছু ছেলে মেয়ে হয় না 19-এর বান্দর, অনেক ঘরে আসে, অনেক মানে মা বাবা না করলেও ঠাকুরমা কয় যে আমার ঘরে 19-এর বান্দর জন্মিছে। তা এইরকম 19-এর এক বান্দর ওই লেখাপড়া মোটে করে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না। এখন মা খবর দেশে ভাই, মানে ওই 19-এর বান্দরের মামারে খবর দেশে যে ভাই তুই একটু আয়, তোর বাগনিটার একটু দিয়ে যা, কি পেরেন্ট হইছে, এত লেখাপড়া করতেছে আর মানিয়ে নেওয়া যাচ্ছে না। এখন মামা বাড়িতে আসছে, ভাগ্নে সামনে দাঁড়ান। এখন মা কছে তোর মামা আইছে তুই প্রণাম করবি না? এখন ওই সামনে দাঁড়ায় কছে মামা, মানে প্রণাম এইভাবে দিয়ে হয়ে গেছে কমপ্লিট সারা। এখন মামা তাতে রাগ হয় না। এখন দিদি যখন খবর দেশে বুঝতে পারিছে 19-এর বান্দর হয়েছে, এখন এই বান্দর সোজা করতে গেলে কি করতে হবে, এখন নিয়ে বসেছে। এখন বলছে ও ভাগ্নিয়া কি লেখাপড়া কেমন করতিস? কোসে বিরাট, আমি স্কুলে গেলি হেডমাস্টার ঠিক পাই যে এসে গেছে। কোসে তো খারাপ না, তা তোমার রোল নাম্বার কত? মানে রোল নাম্বার বুঝলে বোঝা যাবে তুমি কত। কয় আমার রোল নাম্বার হচ্ছে 2। মানে একজনের পরে ওর রোল নাম্বার। মামা ভাবে আমার দিদি যেভাবে বললো তাতে তো 2 রোল হতে পারে না, ওর রোল থাকবে সবার লাস্টে। যে ফাজিল, তাও 2 রোল হলো কি করে? মামার একটু সংশয় হলো, মামা ডাক দিয়ে কয় আচ্ছা ভাগ্নিয়া তোমার রোল যদি 2 হয় ছাত্র ছাত্রী কয়জন? কসে ক্লাসে মাত্র 2 জন ছাত্র ছাত্রী আছে। মানে ও যন্ত্রণায় ছাত্ররা স্কুলে আসে না, এই জন্য সবাই চলে গেছে, ও লাস্টে 2 রইছে, মানে একজনের পরে। মামা বুঝতে পারিছে ঠিক আছে মামা বাগনি তাহলে তোমার রোল 2 হবে। এখন বাগনি এর প্রশ্ন করতেছে, বাগনি একটা প্রশ্ন করি, শুনছি তুমি ভালো লেখাপড়া করো, রোল নাম্বার 2 কি? এখন কসে ভাগ্নিয়া কওদি 100 বাস, 100 একখানা বাস, এই বাসের আগায় এখন এই যেই কইছে মামা মামা দাঁড়াও 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 দাঁড়াও, বাস হয় 20 25 30 40। তা 100 বাস তোমার কোন বাবা জারে হয় এইটা আগে কও। মামা ধরা পড়িয়ে গেছে, কসে ধরো 100 বাস হয় তো না, আমি অঙ্ক করাস, ধরো 100 বাস। কসে মামা তুমি কোন স্কুলে পড়িছো, তোমার কি রাশি হইছে? এখন দেখি কোনো কায়দায় কিছু করতে পারে না। এখন কসে ঠিক আছে ভাগ্নে তুমি যখন না মামা বলো তাহলে বলো, আমি মনে করলাম 100 বাস। ঠিক আছে 100 বাস, ওর উপরে যদি 1 কেজি সরিষার তেল ঢালিয়ে দেয়, কসে মামা দাঁড়াও কি আবার কসে বাস আমি মানিয়ে নিলাম, কিন্তু কার এত ভাও তেল আছে ওই বাসের গায়ে ডালতে যাব, কার এত ভাও তেল আছে? কসে ভাগ্নে তুমি কি আমারে বলতে দিবা? কসে না মামা বলো তাহলে, আর কিছু বলবো না। 100 বাস, ওর উপর যদি 1 কেজি সরিষার তেল ঢালিয়ে দেয়, যদি 1 মিনিটে 5 হাত করে নামে, তাহলে বাস নামতে মানে বাসের একদম গোড়া পর্যন্ত আসতে কয় মিনিট সময় লাগবে বলতিছে। এখন জবাব দিচ্ছে মামা 100 বাসও হয় না, আর কারো হাও তেল নাই যে ওর ভিতর ডালতে যাবে। এখন কোন রকম ডাবাতি ভাবতেছে। এখন কাছে আর একটা প্রশ্ন কি বলছে, তোমাদের বাড়ি থেকে আসলাম, এখন ভাবতেছি এমন প্রশ্ন করব ওই প্রশ্নই প্রশ্ন না, মানে যেটা প্রশ্ন হবে ওটা প্রশ্ন হবে না, এমন প্রশ্ন করব প্রশ্নই প্রশ্ন হবে না। কি বলছে ভাগ্নে তোমাদের বাড়ি যখন আসলাম একটা নদী পার হলাম, এখন নদী পার হবার পরে আমি হেঁটে আসলাম, আমি বুঝতে পারলাম তোমাদের বাড়ি নদীর থেকে 5 কিলোমিটার পথ। ঠিক আছে মামা বুঝলাম। এখন মামা প্রশ্ন করছে, মনে করো নদীর থেকে তোমাদের বাড়ি 5 কিলোমিটার পথ, কাউ দিয়ে আমার বয়স কত? এই হলো প্রশ্ন। ভাগ্নে একেবারে দম দিয়ে মরিছে। মামা এবার বুঝিছে যে প্রশ্ন এবার করিস, মানে নদী পার হবার পরে নদীর থেকে তোমাদের বাড়ি 5 কিলোমিটার পথ, কাউ দিয়ে আমার বয়স কত? ভাগ্নে একটু চিন্তা করিয়া কিছু সময় পরে করছে, মামা তোমার বয়স 42 বছর।
এর সত্যি সত্যি মামার বয়স 42 বছর, খাপে খাপ মিলিয়ে গেছে। এখন ভাবতেছি বলো কিভাবে, এ তো কোনো কায়দায় মেলে না, কোনো কায়দায় মেলে না, এ মিললো কি করে? এখন জিজ্ঞেস করছে, বাগিনে তুমি মিলোলা কি করে, আমার বয়স 42 বছর? কছে মামা এ তো সোজা হিসাব, আমার গ্রামে একটা আইক পাগলা আছে, ও 6 মাস ভালো থাকে, মানে শীতের 6 মাস ভালো থাকে আর গরমে 6 মাস পাগল হয়ে যায়। তা ও সে আইক পাগলা, ওর বয়স হচ্ছে 21 বছর। আর তুমি যে প্রশ্ন করেছো তুমি লো পুরো পাগলা, এই জন্য 21 দোকানি 42। তুমি যে প্রশ্ন করেছো তুমি লো পুরো পাগল, আইক পাগলা না পুরো পাগলা, এই জন্য আমি হিসেব করে দেখলাম 21 দোকানি 42 বছর বয়স। এই জন্য রসিক বাবু যে প্রশ্ন করেছে না, ও পুরো পাগল। শোনো, আমি কেন মতুয়া ধর্ম গ্রহণ করলাম? আমি প্রথমে ছিলাম সত্য ধর্মে, সত্য ধর্ম গ্রহণ করে যখন আমি আনন্দ পাই না, নিরা করে কখনো ভজন হয় না। যেমন নতুন কোন ছেলে যদি বিয়ে করে, এখন মা যদি কয় এই একটা নিরাকার বউ আনিয়ে তোর ফাঁসি দেবো, নিরাকার মানে তার কোনো আকার নাই, শান্তি পাওয়া যাবে? কোন রকম শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমি সত্য ধর্ম যখন গ্রহণ করলাম, আমি দেখতে পারলাম সত্য ধর্মে নিরাকার ভজনে আমি আনন্দ পাচ্ছি না, তখন সত্য ধর্ম ত্যাগ করে আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলাম। আমি বৃন্দাবনে দাদার সঙ্গে তিলক কেটে কোটিতে কটকৌপিন্ডি অনুরাগ দোদ্দার পরাইয়ে নিহেতু এক শিক্ষা ছিঁড়ে দিল ঝুলাইয়ে, আমার ভক্তি দিল ফুটা দিয়ে বিনা সুতার মালা দিল, হারে মালা দিল। যখন দাদার সঙ্গে তিলক নিয়ে হরে কৃষ্ণ হরি বলে আমি বৃন্দাবনের পথ দিয়ে ঘুরে বেড়াই, বৃন্দাবনে যাবার পরে যখন চৈতন্য চরিতামৃত পড়তে পাই, বিচারে দেখতে পাই বৃন্দাবনে আর কৃষ্ণ নাই, এই কৃষ্ণ আর রাধা একত্রে মিলে, রাধা কৃষ্ণ উভয় মিলি হয়েছে শ্রী গৌরাঙ্গ, ওই কৃষ্ণই নদিয়ায় খেলা করছে। বৃন্দাবনে থাকার দরকার আছে, আমি নদিয়ায় চলে আসলাম। নদিয়ায় আসার পরে দেখতে পাই নদিয়াবাসী মহাপ্রভুর নামে কেঁদে কেঁদে ভেসে যায়। তখন আমিও তাদের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 শঙ্কর গাইছি বিচারে। এই জন্য আমি লিখেছি হরে কৃষ্ণ 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 হরে রাম, এই নামে শোক দুঃখ তাপ দূরে যাবে, গাওরে এই নাম অবিরাম। আমি যখন চৈতন্য চরিতামৃত পড়তে পাই, দেখতে পাই মহাপ্রভুর অন্তর্ধান, মহাপ্রভু যিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন তিনি। আমি ভাবলাম উনি কেন পূর্ণ লীলা করলেন? যখন আমি শ্রী শ্রী হরিলীলামৃত করিলাম অধ্যায়, শ্রীমৎ তারক গোসাই যিনি পরিষ্কার ভাবে লিখেছেন তিনি যে কলির মায়ায় প্রেম শুষ্ক হয়ে গেল, মহাপ্রভু পূর্ণ প্রেম দিতে পারল না ধরায়। এই জন্য ওই মহাপ্রভু পুনরায় শ্রীনিবাস নরোত্তম রূপে শ্রীহট্টে জন্ম নেয়। সেই জায়গায় যখন প্রেম দিতে গেল, ওই মহাপ্রভুর প্রেম আবার কলির মায়ায় শুষ্ক হয়ে গেল, সেই প্রেম দিতে পারল না। এই জন্য বলেছে মহাপ্রভু বারে বারে এইভাবে অবতার আর হব না, বারে বারে অবতারের নাহি প্রয়োজন। তাই শ্রী হরি ঠাকুর আমার পূর্ণ সনাতন। ওই মহাপ্রভু বললেন এবার পূর্ণ লীলা করব, পূর্ণ শক্তি নিয়ে আমি ক্ষীরোদসারী হরি হয়ে আমি উরাকান্দির বাজারে গিয়ে উদয় হব। এই মহাপ্রভু এবার হরিচাঁদ হয়ে এসেছে উরাকান্দির গায়ে। আমি যখন জানতে পারলাম এই হরিচাঁদ মানে এই মহাপ্রভু হরিচাঁদ, এই জন্য আমি উরাকান্দি গিয়ে মতুয়া হয়ে হরিনাম ডঙ্কা মেরে সবার সঙ্গে মেতে যাই। এই জন্য আমি মতুয়া হয়েছি, এতে আমার কোনো অসুবিধা নাই। আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন? এরপরে আসে উনি কিন্তু বেজাল বাঁধাবেন, একদম পরিষ্কার কাঠখোট জবাব, এর ভিতরে কোনো ভেজাল নাই। মানে আমি কেন মতুয়া হলাম, আমি কেন বৈষ্ণব ধর্ম ত্যাগ করলাম, একে ত্যাগ করা বলে না। যেমন একটা ছেলে যদি ক্লাস 9-এ পড়ে, 9 পাস করার পরে যদি 10 ক্লাসে পড়ে, তাহলে 9 ক্লাসকে অপমান করা হয় নাকি? না, তার মানে কি ওই স্তরও পার করে গেছে। ঠিক তেমন যখন মহাপ্রভু এলো, এই মহাপ্রভু যখন উরাকান্দি এলো, তাই মহাপ্রভুকে ভজন করবার জন্য হরিনাম নিয়ে জগৎ সংসারে উরাকান্দিতে আমিও মতুর সঙ্গে মেতে গেলাম। মিথ্যা কথা না। এই প্রথম প্রশ্নের জবাব দিলাম তার গোচরে, আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্ন কি করিছে? দ্বিতীয় প্রশ্ন করেছে না হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে কেন ভগবান বলা হয়? কারণ রামচন্দ্রের ছেলে ছিল লব কুশি, তাদের ভগবান কয়?
লবকুশির ভগবান কয় না। এরপরে কৃষ্ণেরও অনেক ছেলে ছিল, কিন্তু কৃষ্ণর ছেলে কেউ ভগবান কয় না। যেমন সাম্য ছিল, এই সাম্য যিনি অপকর্ম করিয়ে বেড়াতেন। কি বলবো আপনার দিকের ধারে, সাম্যর একটি কথা না বললে হবে না। আসরের পরে একদিন সাম্য কিছু ভক্ত নিয়ে ওই পেটে একটা কড়াই বেঁধে দুর্বাসা মুনির কাছে গেল। মা কথাগুলো লক্ষ্য করে শোনো। পেটে কড়াই বেঁধে দুর্বাসা মুনির কাছে গেল, মানে ঢং করিয়ে, আরে মাইয়ে সাজিয়ে একটা গর্ভবতী মহিলার মতো কড়াই পেটে বাঁধিয়ে এখন মুনির ধারে যে করছে, ও মুনি, মুনি তোমার কাছে শুনি, কও তো আমার পেটে ছেলে হবে না মেয়ে হবে? এখন ওইটা দেখার পরে মুনি মনে মনে চিন্তা করে, এ তো মেয়ে লোক না, এ তো পুরুষ, মাইয়া সাজিয়ে আইছে। দুর্বাসা মুনি খুব রাগী মুনি ছিল। দুর্বাসা মুনি কয়, এই ফাজলেমি করিস না, সরিয়ে যা, আমার সাথে ফাজলেমি করিস না। এই কথা যখন কয়, কিন্তু কইছে আমরা চলিয়ে যাব, অসুবিধে নাই, কিন্তু এই পেটে কি হবে এইটাই জানতে চাই। ওই সাম্য কৃষ্ণের ছেলে। কি বলবো আপনার দিকের ধারে বারবার করে যখন মুনিকে কয়, বলো মুনি একটু শুনি, আমার এই পেটে ছেলে হবে না মেয়ে হবে? তখন ডাক দিয়ে মুনি ক্রোধান্বিত হয়ে কয়, তোর পেটে যেটা হবে তোর যদু বংশ ধ্বংস হবে। যখন অভিশাপ পাওয়ার পরে ওই পেটে যে কড়াই ছিল, কড়াইটা পাশ করে পড়িছে। এখন দেখে লোহার একখানা খণ্ড। তখন ওই সাম্য কি করেছে, ওই লোহা খণ্ড নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায়। শ্রীকৃষ্ণের কাছে যাবার পরে কৃষ্ণকে করে বর্ণনা, বাবা আমি তো এইভাবে অভিশপ্ত হয়েছি। এই লোহাখণ্ড কাছে যা, আমি বলেছিলাম মুনিকে, কও আমার পেটে বাচ্চা মানে ছেলে হবে না মেয়ে হবে? আমি তো মেয়ে সাজিয়ে গেছিলাম, আমি একটু ফাজলেমি করতে গেছিলাম, কিন্তু কোন রকম সেই জায়গায় কুলাই নাই। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে, আমার পেটে যেটা হবে এতে নাকি যদু বংশ ধ্বংস হবে। বসে এক কাজ কর, ওই লোহাখণ্ড নিয়ে নদীর কূলে গিয়ে ঘষিয়ে একদম জলের সাথে মিশাই দে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তখন ওই সাম্য গিয়ে ওই নদীর কাছে গিয়ে ওই ঘষতেছে, লোহা ঘষতে পাথরের সঙ্গে ঘষতে বড় লোহা ঘষতে আর শেষে কোন রকম একটু আছে, ওইটুক ঘষতে গেলে হাতে লাগতেছে। এখন ভাবছে যা ঘষিছে মানে যখন ঘষিছে ওই জলের সঙ্গে ঘষতে লোহা আর পাথর ওর সঙ্গে গেজা হয়েছে। ওই গেজা নদীর কূলে হয়েছে নলখগড়া, ওই গেজায় তৈরি হয়েছে নলখগড়া। কিন্তু তখন শেষে যখন অল্প একটু ছিল, হাতে লাগতে ছিল, তখন ওই হাতের ওইটুক ভাবছে যে আর ঘষবো না, হাতে লাগতেছে, ওই দড়িয়ে ফেলাই দিল। নদীর জলে যখন ফেলে দেয়, সাদা চক করতে উপর দিয়ে যখন নিচে মাটির তলদেশে যেতে চায়, তখন একটা বল মাছ দেখার পরে মনে হচ্ছে খাবার চক করছে। ওই বল মাছটা ওই লোহার ছোট্ট খণ্ডটাকে গিলে খায়। কি বলবো আপনার দিকে ধারে, ভাগ্যের কি পরিহাস! এক জেলের জালে ধরা পড়েছে ওই বল মাছ। ওই বল মাছ যখন বাজারে কাটা হলো, দেখতে পায় ওই বল মাছের পেটের ভিতরে ছোট্ট একখানা লোহার খণ্ড ছিল। ওই মাছ ওরা কি করবে, ওরা ধরে টান দিয়ে ফেলাই দিয়েছে। পথের পাশে যখন ফেলে দেয়, ওই পথ দিয়ে এক ব্যাগ যাচ্ছিল। সেই সময় ব্যাদের যখন চোখ পড়ে, সূর্যের আলো পড়েছে ওই লোহাখণ্ডের উপরে, তখন মানে ওই যে আলোর প্রতিধ্বনি হচ্ছে, চক করতেছে, চোখে লাগতেছে। কি রে, ওই লোহাখণ্ড উঠে দেখে সুন্দর একখানা লোহাখণ্ড। ওইখানা দেখে মনে মনে চিন্তা করে যে ভালো সুন্দর একখানা লোহাখণ্ড পাইছি, আমি ওই তীর বানাবানি, মানে হচ্ছে ব্যাদ, ওই তীরের মাথার ফলা করবার। কি বলবো আপনার দিকের ধারে, যখন যদুবংশ স্নান করবার ওই নদীর তীরে যায়, দুটো একটা কথা বলতে ওই নলখগড়া উঠাইয়ে যখন একে অপরকে বাড়ি দেয়, যদুবংশ অনেকে ওই জায়গা সবাই ধ্বংস হয়ে যায়, শুধু বেঁচে থাকে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যিনি লীলা শান্ত করবার জন্য যখন উঠেছে গাছের গোড়ায়, গাছের আগায় উঠার পরে ওই ব্যাগ যখন যায়, ওখান দিয়ে দেখতে পায় ওই মানে কৃষ্ণের পায়ের রং তো লাল ছিল, দেখতে পায় যে সুন্দর কি যেন একটা বসে রয়েছে। তখন ওই যে তীরটা লোহাখণ্ড দিয়ে বানিয়েছিল, ওইটা দিয়ে কৃষ্ণের পায়ে আঘাত করলো। কৃষ্ণ ঢলে পড়েছে মৃত্তিকায়। কি বলবো আপনাদেরকে, এই কৃষ্ণের ছেলে সাম্যের জন্য যদুবংশ ধ্বংস হয়েছে।
আমার কাছে বলেন দেখি তারে ভগবান কয় না? কিন্তু গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে তারে কেন ভগবান? কি কারণ তারে ভগবান বলবে কেন? বাবা ভালো প্রশ্ন করেছো, কিন্তু কথা না, আমি তোমাকে সুন্দরভাবে বোঝাতে চাই। লবকুশ কখনো ভগবান নয়। কেননা লবকুশ যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বেঁধেছিল, তখন রামচন্দ্রের সঙ্গে লবকুশের সঙ্গে যুদ্ধ হয়েছিল না? যখন যুদ্ধ হয়েছে মানে ছেলে বাপরে বান দিয়ে শীত করে ফেলাই দিয়েছে। এই শিক্ষা যদি জগৎ সংসারে মানুষ নেয়, আমার বাবারে আমি যদি শীত করে বাঁধিয়ে ফেলাই দিই, ভগবান কবে আমার? মানে কর্মের জন্য তাকে ভগবান বলে না, এই জন্য সাম্যকেও বলে না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে কেন ভগবান কয়, কেন পতিত পাবন কয়? শোনো, তারক গোসাই যিনি, এই গুরুচাঁদ ঠাকুরকে দাদা বলতেন, ভগবান বলতেন না, বাবাও বলতেন না। কিন্তু একদিন এই তারক গোসাই বড়দিয়া সরে গান গায়। যখন গান গাইতে গাইতে শেষের দিকে যায়, ছোট্ট একটা বালক এসে তারক গোসাইকে ডেকে কয়, ও গোসাই, এই নদীর ধারে একটা বট বৃক্ষ গাছ আছে, ওখানে একটা সাধু এসেছে, তোমাকে একটু দেখা করবার দায়, তুমি একটু তাড়াতাড়ি বট বৃক্ষ কাছে যাওয়া চাই। তারক গোসাই শুনতে পেরে যে এমন কোন সাধু এসেছে আমার সঙ্গে দেখা করবার পরে, তারক গোসাই গান শেষ করে যখন বট বৃক্ষ কাছে যায়, সেখানে গিয়ে দেখতে পায় সে আর কেউ নয়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরকে দেখতে পেরে তারক গোসাই প্রণাম করে, বাবা এই সময় তুমি? বলছে, তারক আমি লীলা সাঙ্গ করেছি, কিন্তু আমি তোকে কথা দিয়েছিলাম আমি যাবার আগে তোর সঙ্গে দেখা করে যাব, তাই তোর সঙ্গে আমার এই শেষ দেখা। যখন হরিচাঁদ ঠাকুর কয় যে আমি তোর সঙ্গে দেখা করে যাব, কথা দিয়েছিলাম সেই কথা রেখে গেলাম, হরিচাঁদ ঠাকুর আবার অদৃশ্য হয়ে যায়। তারক গোসাই যিনি যখন জানতে পারলেন হরিচাঁদ ঠাকুর লীলা সাঙ্গ করেছেন, তিনি সেখান থেকে ওই বটগেট থেকে তারক গোসাই উড়াকান্দি যায়। উড়াকান্দি যাওয়ার পরে মনে রাখবেন, গুরুচাঁদ ঠাকুরকে বলতো দাদা। কি বলবো আপনাদিকে, আর গুরুচাঁদ ঠাকুর ও তারক গোসাইরে দাদা বলতো। যখন তারক গোসাই উড়াকান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, এ তারক, বাবা নাই জানিস কে? যে গুরুচাঁদ ঠাকুর তারক গোসাইরে দাদা বলতো, আজকে সেই গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়েছে তারক বলে। তারক মানে বাবা হরিচাঁদ যেভাবে ডাকতো, গুরুচাঁদ ঠাকুরও সেইভাবে যখন ডাকে, তখন তারক গোসাই চমকে ওঠে, গুরুচাঁদ তো আমার এইভাবে কখনো ডাকে না। যখন গুরুচাঁদ ঠাকুরের দিকে তাকালো, দেখতে পায় হরিচাঁদ ঠাকুর যিনি গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে মিশে দুই আত্মা এক আত্মা হয়ে হরিনাম করছে, মিথ্যা কথা নয়। গুরুচাঁদের ভিতরে হরিচাঁদ ঠাকুরকে দেখতে পেল। ভক্তবৃন্দ প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনিতে সবাই একবার হরি 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 বল। যখন তারক গোসাই দেখতে পায় হরিচাঁদ ঠাকুর পূর্ণভাবে গুরুচাঁদের সঙ্গে মিশে যায়, ওই তারক গোসাই গিয়ে প্রণাম করেছে গুরুচাঁদ ঠাকুরের পায়ে। সেই দিন থেকে গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলে প্রণাম করেছিল গুরুচাঁদের পায়ে। গুরুচাঁদ ডাক দিয়ে কয়, আমার বাবা কোষ কিসের দায়? গুরুচাঁদ ঠাকুর যখন কয়, তারক গোসাই করে বর্ণনা, আমি যা দেখেছি আজ থেকে তোমাকে আমি দাদা বলতে পারবো না। মনে আছে ভাবো, যতদিন বেঁচে থাকবো তুমি হচ্ছ আমার বাবা, কারণ তোমার ভিতরে যা দেখেছি হরিচাঁদ ঠাকুরও বলেছিল, তাই তোরা ভয় পাস না, আমি যাব না, আমি গুরুচাঁদের সঙ্গে মিশে থাকবো। এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে মতুয়া ভক্ত যারা ভগবান বলে পরিচয় দেয়। বোঝা গেল? পরিষ্কার কথা। আমি ওর ভিতরে কোনো ঝামেলায় থাকতে চাই না, আর আমার শিষ্য আসিতে ঝামেলা বাধা বেনে দিয়ে গেলে কিছু ঝামেলা বাধানি লোক আছে, টের পাবা না যে এটা ঝামেলা বাধা। মানে বাড়ি একটা ছেলে আছে, ওই বান্দর মানে ও সব জায়গায় গেলে গ্যাঞ্জাম বাধায়। বাবা কসে, তুই কোন জায়গা আমার সাথে যাবি না। কসে, বাবা বিয়ের নিমন্ত্রণ নয় শুনলাম। কসে, না না, তোরে নেওয়া যাবে না।
বিয়ের বউবাতের নিমন্ত্রণ আইছে তোরে নেওয়া যাবে না। কচ্ছে বাবা আমি কোনো কথা বলবো না। কচ্ছে আরো তুই যে বলো, গ্রামের মানুষ যদি জানতে পারে তুই বলো, বা বাইরেতে যারা আত্মীয় স্বজন আসবে তারা যদি জানতে পারে তুই বলো, আমার মান সম্মান থাকবে। কচ্ছে আমি যদি কথা না কই তাহলে তো কেউ বলবে না আমি বলো। কচ্ছে কোনো কথা কবি না, কিন্তু চুপ করে থাকবে। কচ্ছে ঠিক আছে, যদি কোনো কথা না কস তাহলে তোরে নেব। এখন কি করবে, ছেলেরে নিয়ে গেছে, ছেলেরে বলছে যে যত কথা কক তুই একটা কথাও কবি না, তাহলে কোনো জ্ঞানজাম বাঁধবে না। যখন আস্তে আস্তে ওই বিয়ে বাড়িতে গেল, এখন খাবার টেবিলে বসেছে। এখন খাবার টেবিলে বর্তমান ওই যে যারা দেয় এক একটা টেবিল এক একজনের দায়িত্বে থাকে, সত্যি কথা না? তা খেতে বসেছে। এখন ওই ছেলে তো কথা বলা বারণ। এখন ছেলেরে ওই ছেলেটারে করছে, এই তোরে ডাল দেবো, কথা কয় না, হ্যাঁ বা না কয়। এখন কিছু কয় না, ওই ডাল আর দিই নেই, কিছু কয় না, দেও বা না কিছু কয় না বলে ডাইলও দি নেই। এরপরে যেটা আইছে সেটা কষ্ট, এইটা দেবো তোরে, কোনো কথা কয় না। এই 2-3 বার আসার পরে যখন কথা কয় না, এখন কষে তুই কথা কস না কেন, তুই কি বলো না? ওর বাবার দিকটা খায় কষে, ভাই এই লোক ঠিক ভালো কি করে তাই কও আগে আমি বলো, আমি যে বলো এই লোক ঠিক পালো কি করে? কষে চুপ কর, কথা কস না, এই যা আছে দাও আমার ছেলে। সবকিছু দেবার পরে শেষে মিষ্টি দেয়, দই দেয়। মিষ্টি দই তখন দিয়েছে, ও মিষ্টি খাচ্ছে আর ভাবতেছে কি করা যায়, মানে জ্ঞানজাম বাদানি যার স্বভাব। ও করিছে কি, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে, ছোট্ট একটু সিমটি দিয়ে মিষ্টি নিয়ে, সামনে একটা বাল্ব ছিল কারেন্টের বাল্ব, ওই বাল্বে মিষ্টি লাগাই দিয়ে চুপ করে বসে রয়েছে। আপনারা জানেন যে জায়গা মিষ্টি সেই জায়গা পিঁপড়ি আর মাছির সৃষ্টি। যখন ওই মিষ্টি ওখানে লাগিয়ে দিল, একটা মাছি উড়ে গিয়ে ওই বাল্বের ওই মিষ্টির পর পড়ে। যখন মিষ্টির পর পড়ে আর ওই বাল্বের দ্বার দেখি থাকে টিকটিকি, ওই টিকটিকি দেখে কি মাছি পড়িছে, তাহলে ওইটারে ধরতে হবে। ওই টিকটিকি লাভ দিয়ে ওই বাল্বের পর পড়িছে। টিকটিকি যেই লাভ দেশে ভাসি একটা বিড়াল ছিল, ওই টিকটিকি ধরার জন্য বিড়াল লাভ দিছে। বিড়াল যেই টেবিলের উপর পড়িছে, ওই বিড়াল ধরার জন্য কুকুর লাভ দিছে ওই টেবিলের উপর পড়িছে। দেখো কি ঠেলা, কুকুর যেই উঠিছে টেবিলের উপরে আর কেউ খায়। এখন এই কুকুর কার মালিক তারে খুঁজতেছে, এই নিয়ে গন্ডগোল বাজিয়ে গেছে, বিয়ে বাড়ি ভাঙচুর সারা। এখন ওই ছেলে তো চুপ করে বসে রয়েছে। এখন বাবা জিজ্ঞেস করছে, এই মারামারি দিয়ে বাঁধালো কি দা? এখন করছে, বাবা আমি তা তো জানি না। করছে তুই ছাড়া কেউ বাদাস নেই, কি করিস আগে তাই কর। এই কথা যখন ছেলেকে কয়, ছেলে ডাক দিয়ে কয়, বাবা আমি কিছু করি না, আমি খালি একটু গুড়ির ভোট লাগাই দিছি। ও খালি একটু গুড়ির ভোট লাগাই দিছে, ওই গুড়ির ভোটাই কাজ হয়ে গেছে। তা আমার ছেলে রসিক সরকার ওই রকম গুড়ির ভোট দিয়ে জ্ঞানজাম বাঁধাবে। চরণ ধরে পরিমাণা সত্য বাক্য রক্ষা না করলে সে কখনো সাধু হতে পারে না। জগৎ সংসারে যদি কেউ সাধু হতে হয়, সর্বপ্রথম তার চরিত্র ঠিক রাখতে হয়। এই যে মায়েরা বসে আছে, বলতে পারে বাস্তব দর্শন কাকে বলে? ছোট্ট একটা মেটেহারি, ছোট্ট একটা মেটেহারি, তাকে জিজ্ঞেস করা হলো। মেটেহারিকে যখন জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে কবির কল্পনা। এখন আপনারা বলতে পারেন মেটেহারি কথা কয় না। একটা মেটেহারিকে জিজ্ঞেস করা হলো, শোনো তোমার ভিতরে যদি জল রাখা হয়, জলগুলো ঠান্ডা থাকে কেন? তোমার মেটুহারির ভিতরে, এখন তো কত ফ্রিজ হয়েছে, আগে মাটি হাড়িতে জল রাখতে হতো না? সত্যি কথা কিনা? মেটুহারিতে যদি জল রাখা হয়, তোমার জল ঠান্ডা থাকে কেন? মেটুহারিকে জিজ্ঞেস করেছে। মেটুহারি ডাক দিয়ে কয়, আমার ভিতরে জল কেন ঠান্ডা থাকে জানো? আমি জানি, আমার দেহটা মাটি দিয়ে তৈরি করা, আমার দেহটা মাটি দিয়ে তৈরি করা। আমি জানি একদিন এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, এই জন্য আমি কখনো গরম হই না। আমি জানি আমি একদিন মাটিতে মিশে যাব, এই জন্য প্রত্যেকটা মানুষের পঞ্চভৌতিক দেহ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি অপ তেজ মরুদ্গম, একদিন এই পঞ্চতত্ত্বে আবার বিলীন হয়ে যাবে। তাহলে অহংকার করার কোনো বালাই নাই। এই জন্য সাধু যদি হতে হয়, সচ্চিত আনন্দ থাকে সব সময়, মিথ্যা কথা নয়। এই জন্য সাধু হতে গেলে পরিষ্কার ভাবে, যার চরিত্র পবিত্র, হৃদয় সদাই প্রেমানন্দে ভাসে,
এই মহাদেশে তার হরির অভাব কিসে? তোমারে মালা নিয়ে, তোমার গুড়ি করে আসার মালা নিয়ে হরি নাম করার কোনো দরকার নাই। কথা নাও, সর্বপ্রথম বাক্য সত্য রাখো আর শুধু চরিত্রটা ঠিক রাখো, দেখবা সাধু এমনিতে হয়ে গেছো। কিছু কিছু গুসাই আছে দেখবা এগে সলমাইয়া পড়ালেখা মোটে জানে না, আর উনি গলায় আসার মালা নিয়ে বয়ার বুমরা সুমরা সাজিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আপনারা জানেন কাতলি নিবারণ গোসাই, নিবারণ গোসাইয়ের এই মাজা পর্যন্ত চুল ছিল, গলায় আচার মালা ছিল। একদিন হরিনাম করতে করতে যখন ওরাকান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে নিবারণ কর্তারে কয়, হে নিবারণ, হে শোনে দিকায়, তুই তো ভালো গোসাই হয়েছিস, হে তোর ছেলে মেয়ে লেখাপড়া করে? ডাক দিয়ে কয়, না বাবা, ওরা লেখাপড়া করে না, ওরা যা বান্দর হয়েছে লেখাপড়া শিখবে না। গুরুচাঁদ ঠাকুর কয়ে, যা ভিতর বাড়ির থেকে একখানা কেউসি নিয়ে আয়। গুরুচাঁদ ঠাকুরের আদেশে যখন একখানা কেউসি আনা হলো, ওই কেউসি দিয়ে যে কটা মালা ছিল আচার মালাগুলো কেটে দিল, কেটে ওরাকান্দি রেখে দিল। আর ওই যে মাজা পর্যন্ত চুল ছিল আরে গুড়া পাড়িয়ে একদম কাটিয়ে দিচ্ছে। গুরুচাঁদ ঠাকুর যখন নিবারণের চুল দাড়ি সবগুলো কেটে দেয়, কেটে দেওয়ার পরে নিবারণ কর্তাকে ডাক দিয়ে কয়, শোন নিবারণ, কথা নিবি, এখন বাড়ি চলে যাবি। যেদিন তোর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবি সেই দিনই তুই মতুয়া হবি, যা যা বাড়ি চলে যাবি। যখন ওই অপমানিত অবস্থায় উরাকান্দি থেকে বাড়ি যায়, কাতলি যাবার পরে দুটো ছেলে দাঁড়িয়েছে বারান্দার পরে। বাবার ওই অবস্থা দেখার পরে মাজা পর্যন্ত চুল যদি কাটিয়ে দেয় গুড়া পর্যন্ত কেমন লাগে? তখন ছেলে দুটো ডাক দিয়ে কয়, দুটো লাঠি ধরে বাবার সামনে গিয়ে বলছে, বাবা তোমাকে কে অপমান করেছে, কে চুল দাড়ি কেটেছে, কে তোমার মালা কেটেছে, এখনই আমাদের কও, আমরা এই দুটো ভাই লাঠি নিয়ে তাকে উচিত শিক্ষা দিতে চাই। তখন নিবারণ কর্তা ডাক দিয়ে কয়, বাবা এই চুল দাড়ি কাটিছিস তোরা দুই ভাই? বলছে কেন, কি বাপ? বলছে গুরুচাঁদ ঠাকুর আমার চুল দাড়ি কেটে দিয়েছে, তোরা নাকি শিক্ষিত না হলে আমি কোনোদিন মতুয়া হতে পারবো না। কথা নে বাবা, তোরা যদি শিক্ষিত হতে পারিস সেই দিন আমি মতুয়া হব। সেই দিন ওই দুটো ছেলে কথা দিল, বাবা কথা দিলাম। গুরুচাঁদ ঠাকুর যখন এই কথা বললো, মনে আছে ভাবো আমরা দুই ভাই লেখাপড়া করব। নিবারণ